শামা ওবায়েদ যে ব্রিফ করলেন যে তিনি তার মন্ত্রণালয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরানোর জন্য ভারতকে চিঠি দিতে যাচ্ছেন। এর আগে শেখ হাসিনার বিষয়ে ভারতের যে অবস্থান, পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যে সকল শীর্ষ নেতারা যারা গুরুত্বপূর্ণ পদে ছিলেন তাদের ব্যাপারেও সিদ্ধান্ত কি ভিন্ন কিছু কিনা, ভারতের অবস্থান কোনো পরিবর্তন হচ্ছে কিনা, যদি না হওয়ার মতো কোনো দৃশ্যমান ইঙ্গিত বা আলামত স্পষ্ট থাকে তাহলে পররাষ্ট্রমন্ত্রী এই বক্তব্যগুলোকে আমরা অ্যাজ ইউজুয়াল রুটিন বক্তব্য বলবো না কেন? জি, আপনাকে ধন্যবাদ। আমার সহ আলোচক প্রফেসর স্নিগ্ধা রেজওয়ানা এবং অনলাইনে যুক্ত আছেন সাইফুল হক ভাই সহ যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে কথাটি বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য, এটি আমার কাছে আপনার প্রশ্নের মতোই আমার উত্তর, অ্যাজ ইউজুয়ালি। কারণ এর আগেও আমরা দেখেছি যে পতিত ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে এবং সেখানে উনি কিন্তু বেশ স্বস্তিতে এবং শান্তিতে নিরাপত্তা নিশ্চিত করে তাকে রাখা হয়েছে 12 বার বা 13 বার, সঠিক মনে নেই। তাকে ফেরত চেয়ে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চিঠি লেখা হয়েছে। ইনফ্যাক্ট ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা দেখেছি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বেশ শক্ত করেই বলেছেন যে দিল্লির কাছে তারা বেশ শক্তভাবে জানতে চেয়েছেন ফেরত দেওয়া হবে কি না বা ফেরত দিচ্ছে না কেন। মূলত বিষয়টি এখানে না, মূলত শেখ হাসিনা ফ্যাক্টর না, এখন এটি হচ্ছে কূটনীতিক কার্ড। দিল্লির কাছে হাসিনা আওয়ামী লীগের মানে পালিয়ে থাকা যারা আছে এগুলোর একেবারেই কূটনীতিক কার্ড হিসেবে ব্যবহার করবে এবং ব্যবহার করছে। আপনি দেখুন আফটার 71 আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছি, কিন্তু দিল্লি কিন্তু মনে করে না বাংলাদেশ স্বাধীন হয়েছে। দিল্লি কিন্তু ওই লেন্স দিয়ে বাংলাদেশকে কখনোই দেখে না আমার কাছে মনে হয়। সাইফুল ভাই বা প্রফেসর স্নিগ্ধা রেজওয়ানারা আরও ভালো বলতে পারবেন, কারণ বিষয়গুলো ওনারা আরও বেশি সাবজেক্টিভ। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় এই আলোচনাগুলো চলতেই থাকবে। আমাদের দুই দেশের মধ্যে অমীমাংসিত অনেকগুলো ইস্যু রয়েছে, এই ইস্যুগুলোর কার্ড হিসেবে এগুলো সামনে আনা হবে। আপনি দেখুন ভারত শেখ হাসিনা সহ পতিত ফ্যাসিস্ট যারা পালিয়ে আছে, যাদের ভিসা পাসপোর্ট কিচ্ছু নেই, তারা পালিয়ে আছে ভারতে, বেশ খাচ্ছে দাচ্ছে, নানান সময় আমরা দেখছি ছবি ভাইরাল হচ্ছে, ভিডিও ভাইরাল হচ্ছে, অথচ দেখুন কিছু চাষাভুষা পোষণ করছে সীমান্ত থেকে, তারা ভারতেরই নাগরিক। তার মানে হচ্ছে কি, তার মানে হচ্ছে এটা একটা চোর পুলিশ খেলা চলছে। ভারতের যে দাদাগিরি, এই দাদাগিরি দেখানোর জন্য এটি করছে। এবং প্রত্যর্পণ চুক্তি যেটি, এই প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে অনুপ চেটিয়াকে তারা ঠিকই ফেরত নিয়েছে। আপনি দেখুন তো বাংলাদেশের কয়জন শীর্ষ সন্ত্রাসী ভারতে পালিয়েছিল বহু বছর ধরে, তাদের কাউকে কি ফেরত দিয়েছে? ভারতের জেলখানায় আমাদের অনেক অপরাধীরা ছিল, তাদেরকে ফেরত দিয়েছে। ওসমান হাদির হত্যাকারীদেরকে কলকাতায় গ্রেপ্তার করা হলো, সেই জায়গা থেকে তাদেরকে নিয়ে যাওয়া হলো দিল্লিতে। হ্যাঁ, দিল্লিতে জিজ্ঞাসাবাদ করতে হবে কেন? কারণ আমরা জানি ভারতের প্রত্যেকটা প্রভিন্সের পুলিশ এবং ল এনফোর্সমেন্ট এজেন্সি আলাদা। সেই জায়গায় কলকাতায় যে গ্রেপ্তার হয়েছে, কলকাতায় জিজ্ঞাসাবাদ হবে, তাদেরকে দিল্লিতে নেওয়া হয়েছে কেন? এটিও একটি কার্ড বানানো হয়েছে। সো দ্যাট আমার কাছে মনে হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের হয়তো আন্তরিকতার ঘাটতি নেই, কিন্তু সক্ষমতার কিছু ঘাটতি মনে হয়। সক্ষমতার ঘাটতি কথা বলছেন অধ্যাপক স্নিগ্ধা, আপনি একটু বিশ্লেষণ করবেন। তিনি বলছেন এগুলো কূটনৈতিক কার্ড হিসেবে তিনি দেখতে চাইছেন। ফলে এই প্রশ্নটাও জরুরি হয়ে যায় যে এগুলো যদি কূটনৈতিক কার্ড হয়েই থাকে তাহলে ভারত আসলে কেন তার বাংলাদেশের সাথে তার কূটনৈতিক যে অস্বস্তি তৈরি হয়ে আছে শেখ হাসিনা প্রশ্নে বা এই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যারা অন্যান্য যারা সেখানে পলাতক অবস্থায় আছেন, যারা দণ্ডিত আছেন, এই কূটনৈতিক অস্বস্তি কেন ভারত জিয়ে রাখছে? বিকজ ভারত জিয়ে রাখছে তার কারণ হচ্ছে শেখ হাসিনা যতদিন, ইন পার্টিকুলার শেখ হাসিনা যতদিন ভারতের কাছে আছে, ভারতের কাছে একটা অনেক বড় অস্ত্র আছে। এইটা আমি খুব দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই। কারণ কি, এটা একটা টার্ম কার্ড, তুরুপের টেক্কা। এই টার্ম কার্ডকে আপনি যে কোনো সময়ে যে কোনোভাবে যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। দেখেন, যেই ঘটনাটি ঘটেছে এটা তো আমরা যদি এখন কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করি, সেক্ষেত্রে তো এটা তো আমাদের বলতেই হবে যে ভারতের
আপনার বর্ডার নেইবার 3 দিকের, সো খুব স্বাভাবিকভাবে এইটা আমরা অনেক রাজনৈতিক মেঠো আলাপ করতে পারি, কিন্তু ফ্যাক্ট হচ্ছে তারও বর্ডার, আমারও বর্ডার। এবং আরেকটা ফ্যাক্ট হচ্ছে তার কতগুলো পরাশক্তির সাথে সার্বক্ষণিক দ্বন্দ্ব আছে, সেটার নাম চীন এবং হচ্ছে আপনার এটার নাম কি চীন এবং পাকিস্তান, তাই তো? এখন প্রধানমন্ত্রী যখন আপনার চীনে গেলেন সফরটা, এখানে তো প্রধানমন্ত্রী তো শুধু চীনে যাননি। আমি যদিও জানি, আমার কাছে মনে হয়েছে যে প্রধানমন্ত্রী, জানি বলতে আমার অনুমান, জানবেন তো যারা রাজনৈতিকভাবে ওনার সাথে দেখা করে, আমি তো জীবনে ওনাকে সামনাসামনি দেখিই নেই বা কথা বলা তো প্রশ্নই আসে না। তো ধারণা যেটা করতে পারি সেটা হচ্ছে অর্থনৈতিক কারণে উনি আসলে চীন ছাড়া আর কোথাও যাওয়ার মতো তার কোনো অবস্থাই ছিল না। পয়সাটা যেহেতু আমাদের বাজেট অনুযায়ী ঘাটতি আছে, আমাদের অনেক কিছু লাগবে। এটা করার পরপরই দেখবেন ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু বেশ কিছু বিষয় আছে, কিন্তু একই সাথে আমরা যদিও ম্যাঙ্গো ডিপ্লোমেসিটা করেছি, যেটা কিনা তত্ত্বাবধায়ক সরকারের সময় ছিল না, আম কিন্তু পাঠানো হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, আম, ইলিশ এখনো আসে নাই মৌসুমে, আম কিন্তু পাঠানো হয়েছে। জিএ কেন রাখবে? জিএ রাখতে হবে, তার কারণ হচ্ছে তিনি এটিকে যে কোনো সময় ট্রেড অফ করবে, এই জন্য সে জিএ রাখবে। এটা একটা অস্ত্র। দ্বিতীয় একটা কথা বলি, যদি এটা আমি আইনের ছাত্রী না বা শিক্ষার্থীও না, প্রত্যাপন চুক্তি যেটা আছে 2013 সালের, সেখানে কিন্তু দুটো সেক্টর আছে। একটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ যখন হয়, যদি আপনি রাজনৈতিক অপরাধ হয়, এটা যদি রাজনৈতিক মামলা হয়, তাহলে কিন্তু প্রত্যাপন চুক্তি অনুযায়ী ফেরত পাঠাতে বাধ্য না। কিন্তু যদি অপরাধটি জেনোসাইড, মানবাধিকারের সাথে হয়, তাহলে এটি এতটাই মানে গুরুতর অপরাধ যে আপনি দেশে যদি নাও পাঠান, ওই দেশের আদালতে বরঞ্চ আপনি এই শাস্তির করবেন। এটা কিন্তু এইভাবেও আছে। এটা একটা। আর একটা প্রশ্ন আছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠাতে বললেন কেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নন? এটাও আমার একটা প্রশ্ন। এটার উত্তরটা যদিও আমরা অনুমান করতে পারি। কেমন সেটা? মানে থাকে না যে তিনি আসা ইটসেলফ আমাদের, সেটা এই গভর্নমেন্ট ওই গভর্নমেন্ট কারোর জন্য না, আসা ইটসেলফ একটা বিশাল বড় লাইবিলিটিস, রাজনৈতিক ঝুঁকি। রাজনৈতিক ঝুঁকি না, আমি বলেছি দায়। মানে ঝুঁকির থেকেও কিন্তু দায়। আপনি তাকে তার কার্যক্রম কন্টিনিউ করা বা তার আদালতে শাস্তি করা, সবকিছুর সাথে কিন্তু আমার নিরাপত্তার প্রশ্ন যুক্ত হয়ে যায়। এটি কিন্তু যে সরকারি থাকবে তার জন্য কিন্তু এটা খুব বড়। আমরা কি শেখ হাসিনা প্রশ্নে ভারতের অবস্থান ক্লিয়ার? মানে জয়শঙ্কর যেভাবে বলছিলেন যে শেখ হাসিনাকে তারা ডেকেও আনেননি, তিনি নিজে আশ্রয় নিয়েছেন এবং পুরোটাই নির্ভর করছে তার উপরে, ফলে তিনি যখন চাইবেন তখন চলে যাবেন, ফলে ভারতের অবস্থান তো তার দিক থেকে পরিষ্কার। ফলে তার জন্য তখন অনেক সহজ বিষয়গুলো, যে কূটনৈতিক যে অস্বস্তি সেটা দূর করার। আমি বিশ্বাস করি জয়শঙ্করের মতো একজন রাজনীতিবিদ, ওনার মতো একজন রাজনীতিবিদ, উনি যা বলেন তা বলেন না, আর যা বলেন না তা বলে ফেলেন আর কি। তো এখন আপনি যদি তার বলার বক্তব্যগুলোকে ওভাবে আমরা দেখি, রিড করতে চাই ওয়ার্ড টু ওয়ার্ড, সেটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হবে। কারণ এই বক্তব্যের ভেতর দিয়ে যে ওরকম কিছু একটা আশু জিনিস এসছে, ব্যাপারটা কিন্তু এরকম আমার কাছে মনে হয়। এটি আসলে ভারতের বক্তব্য না। এমনকি আপনি যে বলছেন, দেখেন এখানে আরেকটা প্রসঙ্গ আছে। শেখ হাসিনা যদি আসেন, এটাও আমি বলতে চাই, ডিসেম্বরে রয়টার্সের বরাত দিয়ে বলছি, তিনি যদি আসেন, আমি এটা একদম একজন শিক্ষক হিসেবে বলি, শেখ হাসিনা, আমার এটা ধারণা, আমার ব্যক্তিগত মতামত, তিনি যদি নেতা হিসেবে মৃত্যুবরণ করতে চান, তিনি ফিরে আসবেন। আর তিনি যদি রাজনৈতিক নেতা হতে চান, তিনি কখনোই আসবেন না। কেন? তিনি দেখবেন পানিটা গভীরতা কতটুকু আছে, ওটা মাপবেন। মাপার জন্য মাঝে মাঝে এরকম তুরুপের তাস, টেক্কা, এগুলো খেলতেই হবে। ফলে এই জায়গা থেকে সাইফুল হকের বিশ্লেষণটা শোনা আমাদের জরুরি। তিনি একেবারে সিজন পলিটিশিয়ান, মাঠে রাজনীতি করেছেন, ফলে তার কাছ থেকেও বিশ্লেষণটা একটু শুনতে চাই। আপনি নিশ্চয়ই প্রফেসর স্নিগ্ধা এবং সাংবাদিক সাঈদ খানের বিশ্লেষণটি শুনছিলেন। ফলে এই প্রশ্ন আমাদের সামনে দাঁড়িয়ে যায় যে আমরা প্রায় নিয়মিত বিরতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হোক বা মন্ত্রী হোক এক ধরনের ব্রিফিংয়ে শুনতে পাই, তারা বারবার বলছেন যে অনেকবার নোট ভার্বাল দেওয়া হয়েছে, আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে। আজকে আবার স্বরাষ্ট্রমন্ত্রীর বিষয়টিকে তিনি সামনে আনলেন, যদিও যেই নোট ভার্বালের মধ্য দিয়ে বা আনুষ্ঠানিক অনুরোধের মধ্য দিয়ে তারা স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আসাদুজ্জামান খান কামালকে চেয়েছে, সেখানে আবার শেখ হাসিনার প্রসঙ্গটি উল্লেখ নেই। ফলে ভারতের রাজনীতি যেমন আছে, আমাদের দেশের অভ্যন্তরীণ রাজনীতি আছে,
এই জায়গায় সরকারের রাজনীতিও কি প্রতীয়মান হয় কিনা, নাকি আসলে এটা অ্যাজ ইউজুয়াল একটা রুটিন বক্তব্য, বা এর মধ্যে কোনো আশাবাদ দেখতে পান কিনা? ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আপনাকে ধন্যবাদ। আর সম্মানিত দুই আলোচক এবং মধ্যরাতে দর্শক শ্রোতা যারা দেখছেন, আপনাদেরকে শুভেচ্ছা। আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী, আমার নিজের ধারণা যে তিনি একটা রুটিন, তিনি একটা প্রেস ব্রিফিং তিনি করেছেন যারা আইসিটি ট্রাইব্যুনালে যাদের ব্যাপারে প্রসিডিংস হয়েছে, এসব মামলার রায়টা একটা সার্টেন স্টেজে উন্নীত হয়েছে, রায় ঘোষণা হয়েছে। যারা ভারতে আশ্রয় আছেন বা ভারতে যারা এখন যে স্ট্যাটাসে হোক না কেন যারা আছেন, বাংলাদেশ তাদেরকে বন্দি প্রত্যর্পণ ফেরত চাইবে, এটাই স্বাভাবিক। ফলে এটা একটা রুটিন টাস্কের একটা অংশ। আমি যেটা মনে করি যে আর পুরো ব্যাপারটা যেটা আপনি উল্লেখ করছিলেন, সাবেক প্রধানমন্ত্রী বা আমেরিকার সভানেত্রী, তিনি কোন স্ট্যাটাসে এখন দিল্লিতে আছেন বা ভারতে আছেন, এটা ভারত আজ পর্যন্ত খুব বেশি কিন্তু পরিষ্কার করেনি। যদি বন্দি প্রত্যর্পণ চুক্তি বলি, তাহলে তো ভারতে তো তাকে বন্দি হিসাবে তাকে তো আইনের আওতায় বিবেচনা করা বা আনার একটা প্রশ্ন আছে। এই প্রশ্নটা এখনো পর্যন্ত রিজলভ হয়নি, বিশেষ করে ভারতের দিক থেকে এটা এখনো পর্যন্ত। এবং যেটা আমরা ব্রডলি রাজনৈতিক ভাবে দেখছি, তিনি একটা বোঝাপড়া করে, যোগাযোগ করে, আলাপ আলোচনা করে ভারতের সাউথ ব্লক বা সরকারের সম্মতিতে তিনি ভারতে এক ধরনের রাজনৈতিক আশ্রয়ে এখন তিনি আছেন। তো এটা তো ফলে বন্দি প্রত্যর্পণ চুক্তির তার ধারাগুলো কি, স্ট্যাটাস কি, এটা কিন্তু অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ। এবং ভারতের যিনি পররাষ্ট্র বিষয়ে যিনি স্পোক্স পার্সন, মাঝে মধ্যে তিনি প্রেসকে যিনি ব্রিফ করেন, তিনি বলেছেন যে ভারত এটাকে আইন মাফিক করবে, অর্থাৎ তিনি এটাকে প্রধানত ভারতের আইনানুগ জায়গাটাকে তিনি এখানে বোঝাতে চেয়েছেন। ভারতের সাথে 13 সালে আমাদের যে বন্দি প্রত্যর্পণ যে চুক্তি, তো সেই চুক্তি কিন্তু আমরা এখন পর্যন্ত কাগজে কলমে আছে। সেই চুক্তির শর্তে ভারত কিভাবে চুক্তির শর্তগুলো ব্যাখ্যা করছে, আমরা কিভাবে দেখছি, এগুলো প্রয়োজনীয় কিছু আইনি জটিলতা আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রাজনৈতিক প্রশ্ন। রাজনৈতিক প্রশ্ন হলো যে দিল্লি সরকার, তারা যদি, যেটা স্নিগ্ধারে জনা বলবার চেষ্টা করলেন, ভারতে শেখ হাসিনা থাকাটা যদি তাদের একটা দায়ের প্রশ্ন ওঠে, তাহলে সেদিক থেকে ভারত এই দায় কতকাল বহন করবে। ভারতে এটাকে তারা বাংলাদেশের সাথে তাদের যে বহুমাত্রিক সম্পর্ক, বিশেষ করে এই 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে একদিকে তারা বার্তা দিচ্ছেন নতুন বাংলাদেশ সরকারের সঙ্গে তারা ভ্রাতৃত্বমূলক একটা সম্পর্ক তারা তৈরি করতে চান, আর অন্যদিকে আমরা দেখছি আমাদের সীমান্তগুলোতে পুশিনের তৎপরতা দেখছি, এখনো বর্ডার কিলিংটা এখন অব্যাহত আছে। এখনো পর্যন্ত ভারত বাংলাদেশের যে সাধারণ যে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ, সেটার কিন্তু আমি এখনো পর্যন্ত বরফ বলতে এখনো পর্যন্ত আমরা কিন্তু দেখিনি। আর তারেক রহমানের সরকার প্রথম ক্ষমতা আসার পর ভারতের থেকে যেটা বার্তা দেওয়া হয়েছিল, এবং মনে করা হচ্ছিল যে তারা একটা বৈরী প্রতিবেশীর সাথেও তো আপনাকে যখন একসঙ্গে বসবাস করতে হবে, ন্যূনতম একটা ওয়ার্কিং একদম রিলেশনশিপ লাগে। সেই জায়গাটা মনে হচ্ছে আবার একটা শীতলতর পর্যায়ে আবার যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রীর চীন সফরের মধ্য দিয়ে ভারতের সরকার বা নীতি নির্ধারণের নতুন উদ্বেগ, নতুন উষ্মা মধ্যে তৈরি হয়েছে। পাশাপাশি যখন আমরা ব্যারেজ করবার আমরা একটা নীতিগত সিদ্ধান্ত আমাদের সরকার নিয়েছে, তিস্তার পানি ব্যবস্থাপনা প্রকল্পে যেখানে চীন অর্থায়ন করার ব্যাপারে যেখানে চীন তারা আগ্রহ ব্যক্ত করেছেন, এই বিষয়গুলোর সাথে ভারত প্রত্যক্ষভাবে তারা কিন্তু যুক্ত হচ্ছে। ফলে সামগ্রিক প্রশ্নটার একটা রাজনৈতিক দিক আছে, অর্থনৈতিক দিক আছে, দুই দেশের নিরাপত্তার প্রশ্ন আছে, বহুমাত্রিক সম্পর্কের জায়গাটা আছে, এবং ভারত বাংলাদেশের সাথে এই দ্বিপাক্ষিক বিষয়গুলো পলিটিক্যালি অথবা ডিপ্লোম্যাটিক্যালি কিছুটা রিজলভ হওয়া ছাড়া আমি আপাতত এই সংকটের সমাধানের আমি কোনো পথ আপাতত আমি দেখছি না। পরিস্থিতি এরকম চলবে। সাবেক প্রধানমন্ত্রী হাসিনা তিনি যে ডিসেম্বরে
আর তিনি যে কথাটা বললেন, স্নিগ্ধা একটা কথা খুব ভালো বলেছেন, যেটা মানুষ আসে না মানে জল মাপা, যে আপনি কতখানি পানিতে নামবেন, খানিকটা তিনি এই বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশে তার কি প্রতিক্রিয়া, সরকারে কি প্রতিক্রিয়া হচ্ছে, তার আওয়ামী লীগের এখানকার নেতাকর্মী সমর্থকদের মধ্যে জায়গাটা কি, তিনি এই একটা ঘোষণার মধ্য দিয়ে তিনি অনেকগুলো বিষয় তিনি কিন্তু জানতে বুঝতে তিনি চেয়েছেন। আর তিনি যে সাইফুল হক, এই বিষয়টা ছোট্ট করে জানতে চাইবো। বলছিলেন যে এই বিষয় দিয়ে শেখ হাসিনা আসলে এখানকার জল মাপতে চেয়েছেন। আসলে শেখ হাসিনা এখানকার জল মাপলেন না ভারত এখানকার জল মাপলো? কারণ ভারতের কনসার্ন ছাড়া শেখ হাসিনা রয়টার্সের সাথে কথা বলেছেন বা এই ধরনের বক্তব্য দিয়েছেন। আমি আমি আপনার সাথে একমত হব। ভারত সরকারও সম্ভবত এরকম একটা গুরুত্বপূর্ণ সময়ে তারেক রহমান জাস্ট চীন সফর শেষ করার পরপরই যখন সাবেক প্রধানমন্ত্রী এই ধরনের ঘোষণা দেন, আমি ভারত ও বাংলাদেশকে যে সরকারকে তার এক ধরনের রাজনৈতিক চাপে রাখা, ডিপ্লোম্যাটিক চাপে রাখা, যেহেতু তাদের সাথে আমাদের সবচেয়ে বড় প্রায় 41 কিলোমিটার আমাদের যে বর্ডার, আপনি জানেন আমাদের অনেকগুলো অমীমাংসিত প্রশ্ন আছে, ফলে বাংলাদেশকেও একটা রাজনৈতিক, একটা ডিপ্লোম্যাটিক এবং বহু ধরনের চাপের মধ্যে রাখাটাও একটা বড় প্রশ্ন হিসাবে এটা থাকতে পারে। আপনি এটা সঠিকভাবে এটা আপনি উল্লেখ করেছেন। আমি এই সংকট আপাতত আমি এটাকে ইতিবাচক কোনো জায়গা দেখছি না। এটা নিয়ে জল আরো গড়াবে, আরো আলাপ আলোচনা হবে, এবং যেটা হবে আমি মনে করি যে বিশেষ করে ভারত, যে কথাটা একটু সাইদ আমাদের সাংবাদিক বন্ধু যেটা উল্লেখ করলেন, ভারত এখনো পর্যন্ত আসলে আমাদের পরিবর্তনকে মেনে নেয়নি। আমাদের যে আপরাইজিং, পরবর্তীকালে যে ডেভেলপমেন্ট, বাংলাদেশ এটা যেটা নতুন বাংলাদেশ যে জন্ম নিয়েছে, 17ই আমাদের একটা অভ্যুত্থান, আন্দোলন, ভোট, তারপরে একটা নির্বাচিত সরকার, আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার ব্যাপারে আমাদের যে বড় ধরনের সংবেদনশীলতা আছে, এই বাস্তবতাকে মেনে নিয়ে কিভাবে ভারত বাংলাদেশের সাথে কাজ করবে, ভারতের নীতি নির্ধারকরা সম্ভবত এটাকে এখনো তারা নির্ধারণ করতে পারেননি। আজকে আমাকে একজন মনে করিয়ে দিলেন, আমাদের নতুন যে হাই কমিশনার ভারতে যিনি এসছেন, তিনি রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র দিয়েছেন, এ পর্যন্ত আমরা দেখিনি, অনেকদিন হয়ে গেল তিনি বাদ বাকি সরকারে কোনো গুরুত্বপূর্ণ অথবা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ অথবা অন্য কোনো মন্ত্রীর সাথে, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রীর সাথে সাক্ষাৎ বা কথাবার্তা, কোনো তৎপরতা আমরা কিন্তু লক্ষ্য কিন্তু এগুলো একটু বিবেচনার মধ্যে নেওয়া দরকার। সামগ্রিকভাবে আমি এখনো সম্পর্কের স্টেলমেটটা দেখছি, এটা কিভাবে ভাঙা যাবে, এবং আমি মনে করি আমাদের দিক থেকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যথেষ্ট তৎপর রয়েছেন, তারা তাদের যে কাজগুলো সেটা বলছেন, কিন্তু এই বিষয়গুলোর জন্য সম্ভবত আমাদেরকে আরো বেশি অপেক্ষা করতে হবে। ওকে 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 সাইফুল হক, আপনি আমাদের সাথে থাকুন। আমি বরং পরের অংশে, এটা বিরতির সময় হয়ে গেছে, আমি বিরতির পর ফিরে এসে এটা নিশ্চয়ই জানতে চাইবো যারা আপনারা যুগপৎ আন্দোলনে ছিলেন তাদের সাথে আজকে প্রধানমন্ত্রীর একটি বৈঠক হয়েছে, নৈশভোজে অংশগ্রহণ আপনিও করেছেন, সেখানে এই বিষয়গুলো আসলে প্রাধান্য পেয়েছে কিনা, শুধুমাত্র জুলাই সনদ, জুলাই যে সকল সংস্কারের প্রসঙ্গ, গণভোট, এগুলি কি প্রাধান্য পেয়েছে, পাশাপাশি কূটনৈতিক সম্পর্ক, প্রতিবেশীদের সাথে সম্পর্ক, এই প্রসঙ্গগুলো আসলে এসেছিল কিনা সে বিষয়টি আপনার সাথে পরিষ্কার হতে চাবো। পাশাপাশি ডক্টর স্নিগ্ধা, আপনার কাছে ফিরে এসে এটাও একটু জানতে চাইবো, আপনি বলছিলেন যে জল কে মাপছে, সেটা নিশ্চয়ই একটু পরিষ্কার করবেন। তবে তার আগে ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. আবারও আমন্ত্রণ। নির্বাচিত খবরে আমাদের সাথে আছেন সাইদ খান, আছেন অধ্যাপক ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, আছেন সাইফুল হক। ডক্টর স্নিগ্ধা, যে প্রশ্নটি আপনার কাছে বিরতির আগে রেখে গিয়েছিলাম, আসলে ধরেন শেখ হাসিনার যে বক্তব্যটি, দেশে ফেরার ঘোষণা রয়টার্সকে দেয়, সেটার পর থেকে তো আসলে অনেক ধরনের আলোচনা শুরু হয়েছে, পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের এক ধরনের ধরেন কার্যক্রম, বক্তব্য, যেভাবে আপনি দেখেন না কেন সেটা সামনে এসছে, ফলে অনেকেই এটা বিচার করার চেষ্টা করছেন ও মনে করছেন যে আসলে শেখ হাসিনার এই বক্তব্যটার মধ্যে দিয়ে আসলে ভারতের কোনো সমস্যাই হয়নি, এবং তার অনেকগুলো অস্বস্তির জায়গা দূর হয়েছে। প্রথমত, গত 2 বছর ধরে যে অস্বস্তি চলছিল, সেই জায়গা থেকে সে তার মুক্তি পাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে, কারণ সে বলতে পারবে যে হ্যাঁ, শেখ হাসিনা তো ফিরতে চেয়েছিলেন, কিন্তু বাংলাদেশে প্রত্যাবর্তনের পরিস্থিতি অনুকূল পরিবেশ তৈরি হয়নি, ফলে আমরা তাকে ফেরত দেয়নি, ফলে জলটা তো মাপলো তো ভারতই নাকি দিন শেষে। অবশ্যই, মানে ব্যাপারটা হচ্ছে জল মাপা, সেটা ভাইস ভার্সা, বুঝাতে পেরেছি? মানে এটার ওই যে কথা আছে না, ইন্নামাল আমানুল বিনিয়াতে, বুঝছেন? মানে নিয়তটা কিরকম এটা বোঝার জন্য আপনার মাঝে মাঝে কতগুলো যে বল ছুটতে হয়। ইট ওয়াজ লাইক দ্যাট। এবং
আমার যেটা দুঃখ লাগে যে আমরাও সেই অনুযায়ী নাচি। হ্যাঁ, এটা এটা হচ্ছে আমার আমার একজন শিক্ষক হিসেবে আমার জন্য স্যাড পার্ট। বিকজ দেখেন, আমরা অনেক কিছু নিয়ে কিন্তু ক্রিটিক্যাল হতে পারি, অনেক কিছু নিয়ে কিন্তু আমাদের অনেক কিছু গড়ার আছে, অনেক কিন্তু এই মুহূর্তে সত্যিকার অর্থে বর্তমান যে গভর্নমেন্টটি আছে তার অনেক অনেক বিষয় আছে যেটি গঠনমূলক সমালোচনা খুবই জরুরি। বিরোধী দল যে আছে তার পারফরমেন্সে আমি একদমই একদমই খুশি না, একদম মানে ভেরি মানে আনফর্চুনেট, মানে আমরা এটা দেখতে পাচ্ছি না, সংসদে পাচ্ছি না। এক অর্থে বলতে গেলে বলতে হচ্ছে কি আমাদের মতো গুটি কয়েক মানুষকেই মানে এমন এক জায়গায় রোল প্লে করতে হচ্ছে। সংসদে আমি একমাত্র বিরোধী দল দেখি রুমিন ফারহানাকে। হ্যাঁ, উনি হচ্ছেন একমাত্র বিরোধী দল রিপ্রেজেন্টার বাস্তবতা। হ্যাঁ, একক একজনের আর আমরা এখানে আমাদের আলাপের জন্য অনেক কিছু আছে, অনেকগুলো ইনস্টিটিউশন ব্রোকেন, আমাদের সামনে অনেক অনেক প্রবলেম। এর মধ্যে খেয়াল করে দেখবেন আরেকটা মজার ইন্টারেস্টিং বিষয় করি। আমি আপনাকে বললাম এই যে জুলাই মাস না, আপনি দেখবেন এই পানি মাপার টাইমটাও জুলাই। এই জুলাই যদি পরের জুলাই হয় ওই জুলাই, দেখবেন এই পানি মাপার একটা টাইম আছে, এটার ব্যাপারে একটা বিষয় আছে। এরপর তো আবার আগস্ট মাস, অগস্ট মাসে কিছু হবে না, আচ্ছা তখন কিছু হবে না। এই পানি মাপার একটা টাইম কিন্তু জুলাই মাস, এটার একটা কারণ আছে। এবং আমি আই রিয়েলি ডাউট মানে এখানে উনি ফেরত আসা না আসার বিষয়টা এরকম ভাবে কাজ করছে না। এবং জুলাই মাসে করাতে উনি একটা আপাত দৃষ্টিতে মানুষ একটাই দেখে যে উনি যখন আসবে বলা যায় তখন মনে করেন যে ভিন্ন ভিন্ন যে শক্তি আছে তারা সামনে ওই যে রসুনের কুয়ার মতো আবার একসাথে হয়ে যায়, এটা সত্য। কিন্তু এটাকে আমি ভালো কিছু মনে করি না। এটা কিন্তু জাতিগতভাবে আমাদের জন্য খুব ভয়ঙ্কর এবং এটা কিন্তু তার শক্তিমত্তাকেই প্রকাশ করে যে তিনি আসবেন বলে আপনি হঠাৎ করে একসাথে হয়ে যান, তার মানে তিনি না আসলে পরে আপনি একসাথে, তার মানে তিনি গুরুত্বপূর্ণ। এই চক্রের মধ্যে কিন্তু বাংলাদেশ পড়ে গেছে নাম্বার 1, কারণ তার আসা বা না আসার সাথে বাংলাদেশের রাষ্ট্র গঠনের কোনো সম্পর্ক নাই। বার্তা কিন্তু এই জায়গায় আসতে হবে, কিন্তু আপনি সেই জায়গায় না এসে তিনি আসবেন জানলে আপনি হঠাৎ করে এমন এমন আচরণ করা শুরু করেন, এমন এমন কথা বলা শুরু করেন যে কথাগুলো আপনি সারা বছর বলেন না। তার মানে হচ্ছে তিনিও এটা দেখতে চান, আপনিও এটা দেখতে চান, এতে করে সুবিধা ভোগ করে হচ্ছে সুবিধাবাদীগণরা। আলাপটা কিন্তু এখানে আপনি জুলাই পরবর্তী সময়ে একটা গণঅভ্যুত্থানের যে স্পিরিট ছিল, গণঅভ্যুত্থানের যে শাসন ছিল, আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা নিয়ে আমার অনেক 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 বেদনা আছে। শব্দটা কি বলেছি? বেদনা। এটা এখন বলিনি, কিন্তু আমি বলেই আসছি। এগুলো নিয়ে আলাপ করা বাদ দিয়ে আমি আপনি উনার আশা নিয়ে আলাপ করার দিকে মনোযোগী হলাম। সেই দিকে মনোযোগটাকে আমরা ঘোরালাম নাকি ঘোরালো ওনারা ঘোরালো। একদম পররাষ্ট্র প্রতিমন্ত্রী বা একদম সরকারের শীর্ষস্থানীয় জায়গা থেকে? দুটো। আপনি একদিকে বললেন কি, আবার এই যেটাও বলা হয়েছে যে উনার কোনো সম্পর্ক মানে বিষয়ে প্রচার হবে না, তাই বলেছেন না? বক্তব্য প্রচার হবে না। তো ওনার বক্তব্য প্রচার হবে না এটা বলার পরে রয়টার্স থেকে ওনার বক্তব্য ছাপা হয়ে গেছে। না, রয়টার্স তো বাংলাদেশের কাছে বাধ্য নয়। আমি বলেছি এইটা বলার পরবর্তীতে রয়টার্স থেকে আপনি টাইমিং গুলো মিলান, কানেক্টিং দ্য ডটস। আপনি যখন এই কথা বলছেন সেখান থেকে কিন্তু তারাও কিন্তু বুঝে, এবং সেটা একক শেখ হাসিনা করছে না, এখানে অনেকগুলো গ্রুপ আছে। আমি এটা মনে করিয়ে দিতে চাই বিষয়টি শেখ হাসিনা কেন্দ্রিক নয়, বিষয়টি ফার মোর দেন দ্যাট। এই ফার মোর দেন দ্যাটকে হ্যান্ডেল করার ক্যাপাসিটি আছে কিনা সেটা মনে হয় আমার জন্য গুরুত্বপূর্ণ। ওকে, আপনি যে প্রসঙ্গটি তুলেন ফলে আমরা একটু সাইফুল হকের কাছ থেকে একটু শুনতে চাইবো। তারা তো যুগপৎ আন্দোলনে ছিলেন। সাইফুল হক, আপনি শুনছিলেন যে ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা যেভাবে বিশ্লেষণ করছিলেন যে আসলে এই জুলাই মাসে এসেই এই যে শেখ হাসিনার প্রসঙ্গটিকে সামনে নিয়ে আসা হচ্ছে বা প্রাসঙ্গিক করা হচ্ছে, আলোচনার বিষয়বস্তু করা হচ্ছে। আসলে উনার জুলাই অভ্যুত্থান পরবর্তী যে কার্যক্রমগুলো হয়েছে, যে ধরনের আশা আকাঙ্ক্ষা ছিল, সেখানে তিনি ভীষণভাবে হচট খেয়েছেন। সেগুলোকে বাদ দিয়ে আমরা কি অন্য কোনো বিষয়ের দিকে বেশি ফোকাস হচ্ছে কিনা এবং সবাই এই প্রসঙ্গটিকে সামনে নিয়ে এসে ইউনিফাইড হওয়ার চেষ্টা করছে কিনা? যে আপনি যেটা বললেন, একটা আমরা আমাদের এখন জাতীয় পর্যায়ে অগ্রাধিকারের প্রশ্ন তো খুবই পরিষ্কার। বিশেষ করে 12 ফেব্রুয়ারি নির্বাচন, 17 ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠন। আমাদের অগ্রাধিকারের মধ্যে কিছু আমাদের রাজনৈতিক অগ্রাধিকার আছে, আমাদের অর্থনৈতিক অগ্রাধিকার আছে। রাজনৈতিক অগ্রাধিকারের মধ্যে তো খুবই পরিষ্কার যে আমরা একটা নিয়মতান্ত্রিক ভাবে সরকার পরিবর্তনের যে সুযোগটা বন্ধ হয়ে গিয়েছিল 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে,
আমরা এক ধরনের বলতে পারেন উদারনৈতিক একটা গণতান্ত্রিক ব্যবস্থা যাতে এটা ফাংশন করতে পারে, যে ফাংশনাল পর্যায়ে আসতে পারে, সেটা আমাদের জন্য একটা বড় একটা কাজ। সেদিক থেকে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বিশেষ করে আমাদের দিক থেকে বা বিএনপি তার 31 দফা এবং জুলাই সনদ যেটা আমরা সবাই মিলে স্বাক্ষর করেছি, এবং ইতিমধ্যে জাতীয় পার্লামেন্টে আপনি দেখেছেন একটা সংসদীয় কমিটি হয়েছে। বাজেট অধিবেশনের পরে আগামী অধিবেশনে আমরা আশা করছি কমিটি ইতিমধ্যে আলাপ আলোচনা করে তারা সংবিধানের 18তম যে সংশোধনী, সেই সংশোধনী পরবর্তী জাতীয় সংসদে তারা উত্থাপন করবে। অর্থাৎ আমি এখন তো নিশ্চয়ই আমার সাথে একমত হবে আমরা যারা আলোচকরা আছেন, আমাদের গোটা প্রধানমন্ত্রীর কেন্দ্রিক যে গণতান্ত্রিক ক্ষমতা কাঠামো যেটা গড়ে ওঠে, একটা সরকার যেভাবে স্বৈরতন্ত্র থেকে ফ্যাসিবাদী হয়ে ওঠে, তার প্রধান সাংবিধানিক ভিত্তি হচ্ছে আমাদের সংবিধান। ফলে সেই সংবিধানের গণতান্ত্রিক করা, তাকে দায়বদ্ধ করা, এটা যে বড় একটা কাজ, এগুলো আমাদের রাজনৈতিক অগ্রাধিকারের মধ্যে আছে। প্রধান মনোযোগটা পলিটিক্যালি জায়গাটাকে আমরা দিতে চাই। তারপরে আমাদের 17 বছর পরে যে দেশটা এসছে, এই দেশটাকে অর্থনৈতিক ভাবে তাকে পুনর্গঠন করা, সামাজিক সাংস্কৃতিক ভাবে পুনর্গঠন করা, এটা তো আমাদের একটা লম্বা একটা বড় ধরনের একটা ন্যাশনাল টাস্ক হিসাবে আছে। আরেকটা গুরুত্বপূর্ণ যেটার সাথে শেখ হাসিনার প্রশ্নটা যুক্ত, জুলাইতে যে অপরাধ হয়েছে, জুলাই আগস্টে যুদ্ধের পরে সবচেয়ে বড় যে হত্যাকাণ্ড হয়েছে, যে অপরাধগুলো সংঘটিত হয়েছে, আইসিটি ট্রাইব্যুনালে যেটা বিচারটা চলছে, অনেকগুলো ফৌজদারি আদালতও তার সেখানে মামলাগুলো আছে, এই টাস্কটাকে সম্পন্ন করাটা, ফলে এটা একটা এখন বিএনপির ইলেক্টেড গভর্নমেন্ট, ফলে এটা তাদের একটা নৈতিক একটা রাজনৈতিক দায় আছে, ইথিক্যাল মোরাল একটা দায় আছে, যেহেতু আমরা অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার বিএনপি এখন যারা সরকারে আছেন তাদের দিক থেকে, সেটা নিয়ে কিছুটা টানাপোড়েন থাকবে। এটা এটা অস্বাভাবিক নয় এটা। এবং আমাদের এখানে রাজনীতির মধ্যে এবং ভারতে হাসিনা যখন আশ্রয় নিয়েছেন, হাসিনা কার্ডকে ভারত নানাভাবে ব্যবহার করবার চেষ্টা করবেন, এটা অস্বাভাবিক নয়। এটা সারা দুনিয়াতে এই ধরনের যারা পলিটিক্যাল অ্যাসাইলাম যারা নিয়েছেন, আবার এমন একটা প্রতিবেশীর কাছে যে প্রতিবেশীর সাথে আমার স্বাভাবিক কোনো প্রতিবেশী ছিল বন্ধুত্বের সম্পর্কটা নাই, এই প্রতিবেশী আমার অস্তিত্বকেই তারা নানা সময় তারা প্রশ্নবিদ্ধ করতে চায়। এই প্রতিবেশী বাংলাদেশকে কার্যত একটা ক্লায়েন্ট স্টেট হিসেবে যারা দেখতে চায়, এবং যেটা অতীতের সরকার যখন বলে যে তারা দিল্লির সরকারের একটা অনুগত সরকার হিসেবে তারা এখানে কাজ করতে চায়, তো এই কার্ডগুলো বিভিন্ন সময় ভারত ব্যবহার করবে। এবং শেখ হাসিনা তিনি এটার পণ হিসাবে তিনি কখন কিভাবে তিনি অ্যাক্ট করবেন, এর মধ্যে অনেকগুলো সমীকরণের প্রশ্ন আছে, অনেকগুলো বিবেচনার প্রশ্ন আছে। কিন্তু বাংলাদেশের মানুষের জন্য অপরাধের বিচারটা খুব গুরুত্বপূর্ণ। আমি এই প্রসঙ্গে একটু আগ বাড়িয়ে যদি বলি, এটার একটা সমস্যাটা অনেকখানি সহজ হয়ে যেত যদি আওয়ামী লীগের দিক থেকে গত প্রায় যে 20 মাসে যে অপরাধটা সংঘটিত হয়েছে, এ পর্যন্ত ক্ষমা প্রার্থনা নেই, কোনো অনুশোচনা নেই, কোনো দায় স্বীকারের কোনো প্রশ্ন নেই। বাংলাদেশে 20 কোটি মানুষের কাছে তাদের দায়িত্বশীল কোনো বক্তব্য এ পর্যন্ত আমরা কিন্তু পাই। তো আমরা তো মনে করি যে ঠিক আছে সাইফুল হক, আপনি বলছিলেন আওয়ামী লীগের ক্ষমা প্রার্থনার প্রসঙ্গটি, ফলে আওয়ামী লীগ তো সহজেই এই বিষয়টিতে এসে, সে দুটো পরাজিত শক্তি, আবার সে যদি এখানে ক্ষমা প্রার্থনা করে তার ভবিষ্যৎ রাজনীতি অনেক চ্যালেঞ্জের মুখে পড়ে, তার রাজনীতি থাকে না, ফলে রাজনৈতিক বাস্তবতায় অনেকগুলো প্রসঙ্গ সামনে আসবে। কিন্তু আপনি যখন বলছিলেন যে ধরেন অপরাধের বিচার এবং আকাঙ্ক্ষার জায়গাগুলো থেকে নিশ্চয়ই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যে সকল শক্তিগুলো ছিল তাদের তো একজোট বা এক ঐক্যের মধ্যেই থাকার কথা। আপনি আজকে নিজেও প্রধানমন্ত্রী সেই বৈঠকের মধ্যে ছিলেন, যেখানে নাগরিক ঐক্য বলেন, জনশক্তি পার্টি বলেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বলেন, গণ অধিকার পরিষদ বলেন, সবাই তো আছে। জামায়াত এবং এনসিপিকে দেখা গেল না, ফলে কি দাঁড়ালো বিষয়টা? না, এটা বললেন, এটা হচ্ছে যে আমাদের আমরা যারা আজকের সভাটা ছিল যে বিএনপির সাথে যারা আমরা 31 দফার ভিত্তিতে যারা আমরা 2022 সাল থেকে যারা আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম, যারা আমাদের একটা আন্দোলনের দীর্ঘ একটা যাত্রা ছিল, বিএনপি সরকার গঠনের পরে বাস্তবে এই ধরনের কোন সভা এর আগে হয়নি। কিন্তু এটা প্রধানমন্ত্রীর একটা শুভেচ্ছা বৈঠক হিসেবে এটাকে বলা হয়েছে। কিন্তু বাস্তবে সেখানে আমরা কিন্তু রাজনীতিকরা যখন বসেন, স্বাভাবিকভাবে রাজনৈতিক প্রশ্নটা আসবে। ফলে যে 5-6 জন বক্তব্য রেখেছেন, আমি নিজেও আজকে 8টা-10টা পয়েন্টে সেখানে আমি সেখানে পয়েন্টেডলি অনেকগুলো প্রশ্ন রেখেছি।
এরপরে প্রধানমন্ত্রী তিনিও সেখানে বক্তব্য রেখেছেন। এটা হলো যে আমরা যে কথাটা এই বৈঠকের তাগাদটা ছিল এখানে, যে বিএনপি আমাদের দিক থেকে ছিল এই জায়গাটা, যে আমরা বিএনপির সঙ্গে যে আমাদের যে যাত্রাটা ছিল, আমি বলেছি আজকে প্রধানমন্ত্রীকে হাসতে হাসতে আমি বলেছি, মানে আমার বক্তৃতায় বলেছি, এটা কি একটা ফেয়ারওয়েল ডিনার হলো, নাকি আমরা একটা নতুন কোনো সূচনা করবার ক্ষেত্রে এই সভাটা কোনো কাজে লাগবে? তিনি তাৎক্ষণিকভাবে ইন্টারভিউ করলেন, বললেন না, এটা ফেয়ারওয়েল ডিনার হবে কেন, এটা একটা ওয়েলকামিং একটা ডিনার। আপনাদের সঙ্গে আমরা যে যাত্রাটা করেছি ৩১ দফা নিয়ে, জুলাই সনদ নিয়ে, এটাকে সম্পন্ন করবার আমাদের যে একটা জাতিগত দায়িত্ব আছে, আমাদের ন্যাশনাল টাস্ক আছে, মানুষের কাছে আমাদের যে দায়বদ্ধতা আছে, সুতরাং সে পর্যন্ত আপনাদের সাথে আমরা চলতে চাই। হ্যাঁ, আমরা কিছু সমন্বয়ের ঘাটতি ছিল, তিনি দুঃখ প্রকাশ করেছেন, এবং আমরা বলেছি যে শরিক দলগুলোর সাথে বিএনপি তার জন্য একটা মনস্তাত্ত্বিক একটা দূরত্ব তৈরি হয়েছে। এক ধরনের ক্ষোভ আছে, বিক্ষোভ আছে, হয়তো এক ধরনের কারো কারো হয়তো বঞ্চনার অথবা একটা মানে অনুভূতিও কাজ করতে পারে। একটা প্রশ্ন আসছে যে বিএনপি সংবিধান, জামাত যেখানে তার 13টা সংরক্ষিত আসনের মধ্যে শরিকদের সাথে আলাপ আলোচনা করে ভাগ বাটোয়ারা করছে, সেখানে বিএনপির যে 36টা যে সংরক্ষিত আসন, বা গত 5 মাসে যে তারা শত শত তারা যে নিয়োগগুলো দিয়েছেন, কোনো একটা শরিক দলের সাথে আলাপ আলোচনা করে বোঝাপড়া করে তাদের সাথে সমন্বয় রেখে বা আস্থার মধ্যে নিয়ে এই যে করতে না পারা, এটা কোনো বন্ধুত্বের বার্তা দেয় কিনা? আমি তাকে জিজ্ঞেস করেছি, আপনারা যে একসঙ্গে চলতে চান, তাহলে এটার বার্তাটা কি? তো সেই জায়গাগুলো, আরেকটা কথা আমি যেটা খুব গুরুত্বপূর্ণ বলেছি, যে বিএনপি কে আমরা সরকারকে দেখছি সারা দেশে, কিন্তু একটা রাজনৈতিক দল হিসেবে বিএনপি কে আমরা কিন্তু রাজপথে দেখছি না। তার মানে পরোক্ষভাবে আপনারা কি রাজপথটা কি জামাত এবং তাদের শরিকদের জন্য রাজপথ থেকে আপনারা কি সেই রাজপথকে রেখে দিলেন? তো আমি বিএনপি কে দেখছি না, যুগপথের অধিকাংশ শরিকদেরকে রাজপথে আমরা দেখছি না। তো এসব নানা প্রসঙ্গ নিয়ে আলাপ আলোচনা হয়েছে। তিনি যেটা বললেন যে তার সরকার, তিনি তার অগ্রাধিকারের কথাগুলো বললেন, সরকারের ইমিডিয়েটলি রমজানের বিষয়টা সামাল দেওয়া, তারপরে ইরানের হামলার পরে জ্বালানি যে পরিস্থিতি, সরকারকে অনেকগুলো বড় দাগের দুর্যোগ। ওকে মোটা দাগে যেটা দাঁড়ালো, সাইফুল হক অসংখ্য ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সাথে, আমার এটা বিরতির সময় হয়েছে। আমি বিরতিতে যাবার আগে যদি সম্ভব হয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একটি বক্তব্য রেখেছেন সেখানে, ছোট্ট করে আমি শুনতে চাই, সেটি শুনে তারপর মির্জা সাইদ খান, আমি বিরতির পর এসে আপনার কাছে এটা নিয়ে ছোট্ট করে জানতে চাইবো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে যারা ছিলেন, যারা একসাথে যুগপৎ আন্দোলন করেছেন দীর্ঘ 15-16 বছর, তাদের নেতৃবৃন্দকে তিনি আহ্বান জানিয়েছিলেন আজকে কথা বলার জন্য। আমরা দীর্ঘ 15 বছর যখন একসাথে আন্দোলন করেছি এই সব দলগুলোকে নিয়ে, আমরা কেউ কারাগারে গেছি, কেউ আমরা মামলার মধ্যে পড়েছি, কেউ গুম হয়েছে, খুন হয়েছে, এরকম অনেকেই আছে। আজকে সেই জন্যই একটা আবেগ ঘন পরিবেশ সৃষ্টি হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী তাদের সকলের সঙ্গে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দেখা করেছেন, প্রত্যেকের সঙ্গেই, এবং তিনি কথা বলেছেন। আমাদের অনেকগুলো রাজনৈতিক দল তারা কথা বলেছেন যে 31 দফা কর্মসূচি যেটা আমরা একসাথে দিয়েছিলাম, সেই 31 দফা কর্মসূচি বাস্তবায়িত হবে। এবং তিনি এটাও বলেছেন, আবারও জোর দিয়েই বলেছেন, যে জুলাই সনদ যেটা আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদ যারা, আমি আবার রিপিট করছি, যেগুলো আমরা স্বাক্ষর করেছি সেটার অক্ষরে অক্ষরে পালন করা হবে। আমরা শুনছিলাম এটা বিরতির পর ফিরে এসে সাইদ খান, এখানে ছোট্ট একটা পয়েন্ট তৈরি হয়েছে, আমি শুনতে চাইবো। ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে। আমাদের সাথে আছেন সাইদ খান, আছেন অধ্যাপক ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, এবং আছেন সাইফুল হক। আমরা যদিও মিস্টার সাইদ খান, আপনার কাছে আলোচনা যাওয়ার আগে আমরা সাইফুল হককে বিদায় দিতে চাই। বিদায় যাওয়ার আগে তাকে বরং ছোট্ট করে আরেকটি বক্তব্য শোনাতে চাই, যেখানে হচ্ছে পুশিনের প্রসঙ্গ বাংলাদেশের সীমান্ত এলাকাগুলোতে, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলছেন যে তারা একেবারে কেন্দ্রের সাথেই কথা বলতে চান। একই সঙ্গে মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়ার প্রসঙ্গটিও তিনি সামনে এনেছেন। আমি বরং বক্তব্যটা শোনাই আপনাকে, এবং একই সঙ্গে আমার অতিথিদেরকে, তারপর আপনার কাছে ছোট্ট করে মন্তব্য নিয়ে আপনাকে বিদায় জানাবো। একজনকে অবৈধভাবে এখানে পুশিন হতে দেয়নি। আমাদের বর্ডার গার্ড, বিজিবি এবং জনগণের সহায়তা আমরা সফলভাবে এখনো পর্যন্ত
সেটা ঠেকাতে সক্ষম হয়েছি। প্রদেশের যে নির্বাচিত সরকার, তাদের কিছু কিছু পলিটিক্যাল এজেন্ডার কারণে তারা এটা হয়তো প্রদর্শন করতে চেয়েছে, সেই বিষয়ে আমাদের বক্তব্য নাই। আমরা কথা বলবো কেন্দ্রীয় সরকারের সাথে। আমরা বলেছি যদি সেরকম কোনো নাগরিক থাকে, বাংলাদেশের নাগরিক সেখানে যেয়ে থাকে, তার তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিধি মোতাবেক দিতে হবে। আমরা ন্যাশনালিটি ভেরিফিকেশন করব। আরও স্ট্রেনথেন করার জন্য বিজিবির জনবল বৃদ্ধি, আমাদের যানবাহন, বিভিন্ন ইকুইপমেন্টস সংগ্রহ করা, অস্ত্র সংগ্রহ করা, এগুলোর বিষয়ে আমরা বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছি যেগুলো বিজেপিকে আরও শক্তিশালী করবে। সাইফুল হক শুনছিলেন, এই বক্তব্যের একটা অংশ হচ্ছে পশ্চিমবঙ্গের সাথে কথা না বাড়িয়ে তিনি সরাসরি কেন্দ্রের সাথে কথা বলতে চান। আমি আরেকটি প্রসঙ্গ যেটি তার বক্তব্যে আসেনি, সেটি হচ্ছে মিয়ানমারের সাথেও এক ধরনের কাঁটাতারের বেড়া, যেটা 271 কিলোমিটার রয়েছে আমাদের মিয়ানমারের সাথে, সেখানে 190 কিলোমিটারের জায়গায় তারা কাঁটাতারের বেড়া দিতে চান, সেটাও স্বরাষ্ট্রমন্ত্রী আজকে উল্লেখ করেছেন। এখন পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে কেন্দ্রের সাথে কথা বলে এই বিষয়টা আসলে কতটুকু সুরাহা হবে, এক, আর পাশাপাশি বাংলাদেশ যেখানে প্রতিবেশীদের সাথে নীতিগতভাবে কাঁটাতারের বেড়া দিতে চায় না, সেখানে আবার মিয়ানমারের সাথে কাঁটাতারের বেড়া দিচ্ছে, বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? যে আপনাকে ধন্যবাদ। আর প্রথম হচ্ছে যে আমি মনে করি যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যে বক্তব্য দিয়েছেন এটাই সঙ্গত, কারণ বাংলাদেশ সরকার যখন আলোচনা করবে একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে, সরকার কার সাথে আলোচনা করবে? সরকার আলোচনা করবে দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় সরকারের সাথে। এটাই সঙ্গত, এটাই স্বাভাবিক, কারণ এটা সরকারের একটা রাজনৈতিক সিদ্ধান্তের প্রশ্ন। ভারত বাংলাদেশের যে বহুমাত্রিক সম্পর্ক, যেটা ইতিমধ্যে ভারতের কারণের জন্য এটা গুরুতরভাবে যেটা এখন প্রশ্নবিদ্ধ হয়ে আছে, আমাদের সম্পর্কটাও খানিকটা কাঁটাতারের মধ্যে খানিকটা ঝুলে আছে। সেই জায়গা থেকে আমি অবশ্যই মনে করি বাংলাদেশ সরকারকে দিল্লিতে এটা নিয়ে একটু আলোচনা করতে হবে, কারণ তাদের যেহেতু দিল্লিতে যে সরকার, পশ্চিমবঙ্গে গত নির্বাচনের মধ্য দিয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার এসছেন, রাজ্য সরকার, তারা হচ্ছেন বিজেপির সরকার। ফলে দিল্লির কোনো মতামত, তাদের চিন্তা ভাবনার বাইরে এখানে শুভেন্দু অধিকারের পক্ষে আলাদাভাবে এখানে বাংলাদেশের সাথে তেমন কোনো নেগোসিয়েশন কোনো সুযোগ নেই। তবে এটা একসঙ্গে যুক্ত আছে, ধরুন এর আগে এখানে এক সময় যখন দীর্ঘ 36 বছর যখন বামফ্রন্টের সরকার ছিল, তখন আমাদের সম্পর্কের জায়গাটা যে উষ্ণতাটা ছিল, বা খানিকটা এরপরে বলতে পারেন যখন মমতা ব্যানার্জি সরকার ছিল, তখনও সীমান্ত হত্যা অব্যাহত ছিল। কিন্তু আজকে যে পরিমাণ একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে, এটা আসেনি, কারণ শুভেন্দু অধিকারী এবং পশ্চিমবঙ্গে বিজেপির তাদের যে রাজনীতি, তার বড় অংশ জুড়েই ছিল বাংলাদেশ বিরোধিতা, মুসলমান বিরোধিতা, একটা সাম্প্রদায়িক উত্তেজনা, একটা সাম্প্রদায়িক রাজনৈতিক মেরুকরণ, যেটা পশ্চিমবঙ্গের মতন বলা হয় যে ভারতের মধ্যে সবচেয়ে অগ্রসর চিন্তা, আদর্শ, সংস্কৃতির দিক থেকে কেরালা এবং পশ্চিমবঙ্গ, অথবা ত্রিপুরা যদি আমি বিবেচনার মধ্যে করি, তাহলে সেই ত্রিপুরাতে তারা একটা সাম্প্রদায়িক মেরুকরণের জায়গা থেকে বাংলাদেশে যে আজকে সীমান্তে যে উস্কানি, তাদের যে নোম্যান্স ল্যান্ডে পাঠিয়ে দেওয়া, আমাদের এখানে পুষিনের চেষ্টা করা, সীমান্তে হত্যাকাণ্ড, এটা কিছুটা শুভেন্দু অধিকারী তার নির্বাচনের তার যে ঘোষণাগুলো ছিল, তার যে নির্বাচনী তার যে বিভিন্ন ম্যানিফেস্টো, সেখানেও তাদের এই বক্তব্যগুলো ছিল। আমাকে কিছুটা বলবার চেষ্টা করা হয়েছে কিছু কিছু মহল থেকে যে শুভেন্দু অধিকারী এটা কিছুটা তার নির্বাচনে যেহেতু অঙ্গীকার ছিল, এটাকে করবার জন্য, মানুষকে বুঝ দেবার জন্য এরকম একটা তৎপরতা তাকে। আমার মনে হয় সাইফুল হকের লাইনটি হারিয়েছি। যাই হোক, তার কথা মোটামুটি পরিষ্কার। সাইদ খান, যেটা বলা হচ্ছে যে ধরেন কেন্দ্রেও তো ধরেন বিজেপি এবং পশ্চিমবঙ্গেও বিজেপি, আলাদা তো কোনো পার্থক্য হওয়ার কথা নয় সিদ্ধান্তের জায়গা থেকে। জি, এই জায়গাটি থেকে আসলে ঘটনা হচ্ছে সাইফুল হক ঠিকই বলেছেন যে শুভেন্দু অধিকারীকে দিয়েই কিন্তু দিল্লি করাচ্ছে। সুতরাং সুরাহা করতে গেলে ঢাকা দিল্লির সাথেই কথা বলতে হবে, শুভেন্দু অধিকারীর সাথে কথা বলে কোনো লাভ নেই। এটি সাইফুল হক যেটা বলেছেন এটি, সুতরাং এটি আর রিপিট করতে চাই না। আমি বরং বলতে চাই যে সীমান্তে কাঁটাতার, যেটা মিয়ানমার সীমান্তে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এটি আমরা একই সঙ্গে চায়নার সঙ্গে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যুক্ত হচ্ছি, আবার এদিক থেকে কাঁটাতারের বেড়াও দিচ্ছি। আমার কাছে এই জায়গাটায় পরিষ্কার না, কারণ মাননীয় প্রধানমন্ত্রী চায়না সফর করে এসে কিন্তু এই কথাটি বলেছেন যে আমরা চায়নার সাথে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে
যুক্ত হচ্ছি। কিন্তু আবার একই সঙ্গে তো আপনাকে এটাকে বিবেচনা রাখতে হবে, যে হারে রোহিঙ্গা ঢুকেছে, একই সঙ্গে যে হারে সেখান থেকে মাদক আসে, ইয়াবা আসে। আপনি কাঁটাতারের বেড়া দিয়ে Okay, কিন্তু ঠিক আছে। আটকাতে পারবেন না। নিশ্চয়ই। কারণ আপনার তো বন্দুক দিয়েও আটকাতে পারছেন না। মানে এসেছে না, আসছে বলেন, এখনো কি আসা বন্ধ হয়েছে? না। আমার এখানে বাংলাদেশের মধ্যে তো কোনো ইয়াবা ফ্যাক্টরি নেই, সবই তো ওপার থেকে আসে। আর সীমান্তে যারা দায়িত্বে থাকে তারা তো আর সিভিলিয়ান না। সুতরাং কিভাবে আসে, কারা আনে, কারা এটি সরবরাহ করে, এটি গভর্নমেন্ট ওয়েল নোজ আমি মনে করি। সুতরাং এটা তারাই ভালো ব্যাখ্যা দিতে পারবেন। এটির সাথে কাঁটাতারের বেড়া দেওয়ার তেমন কোনো সম্পর্ক আছে বলে আমার কাছে মনে হয় না। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে থাকতে পারে। তার চেয়ে বরং আমরা আরেকটা কি যেন বলছিলেন, কি কোন প্রসঙ্গ যেন? আমি বরং যদি আমি ওই প্রসঙ্গে আপনাকে না বিরোধী দেই, রাজনৈতিক, হ্যাঁ, কিন্তু আমি মনে হয় আমাকে বলা হচ্ছে মানে প্রযোজক দল থেকে যে আর মনে সময় দিতে পারছি না, কারণ আমাকে আবার অনলাইন দেখতে হবে। আমি আর একটু 30 সেকেন্ড বলতে চাই। সেটি হচ্ছে যে আজকে যে রাজনৈতিক সভাটি হলো মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, সাইফুল হক বললেন যে এটি হচ্ছে, উনি বলছিলেন যে বিএনপি কেন মাঠে নেই, বিএনপি কেন মাঠে নেই না, এটি ওনাদের মান ভাঙানোর ডিনার ছিল। আচ্ছা, ফেয়ারওয়েল নট ফেয়ারওয়েল, এটি মান ভাঙানোর নৈশভোজ ছিল। কারণ এর আগেই কিন্তু ওনারা ঘোষণা দিয়েছিলেন যে রাজপথে একটি বিরোধী রাজনৈতিক প্ল্যাটফর্মের দরকার আছে, কারণ বিরোধী দল পারফর্ম করতে পারছে না। এই কারণে ওনারা রাজপথে একটি পৃথক রাজনৈতিক জোট, আপনার এই চ্যানেল ওয়ানেরই এক শোয়ে আলোচনায় উঠেছিল। আমার মনে হয় সেই জায়গাটি, এবং ভাগবাটোয়ারার কথা তো সাইফুল হক নিজেই বলেছেন যে সরকারে তেমন একটা ভাগবাটোয়ারা তারা পাননি, এজন্য তাদের অভিমান ছিল, সেই অভিমানও ভাঙানো হয়েছে। আচ্ছা, এই আর কি। সামনে ভাগবাটোয়ারার অংশ দেখা যাবে নিশ্চয়ই, কারণ সাইফুল হক সাহেব আশাবাদী হয়েছেন এবং আশ্বস্ত হয়েই বেরিয়েছেন। ওকে, ডক্টর স্নিগ্ধা, আপনি যদি বলতেন, মানে যে প্রসঙ্গে বলছিলেন সাইদ খান, সে প্রসঙ্গে যদি ছোট্ট করে যোগ করেন, খুব বেশি হয়তো সময় দিতে পারবো না, কিন্তু আমার কাছে যে মানে সীমান্তের বিষয়টি, কাঁটাতারের বিষয়টি, যেখানে বাংলাদেশ তো নীতিগতভাবে অন্যান্য দেশের সাথে কাঁটাতারের বেড়ার বিপক্ষে থাকে, এখানে এসে মানে মিয়ানমারের সাথে না, মিয়ানমারের সাথে বিপক্ষে পক্ষের থেকে ইম্পর্টেন্ট বিষয়টা এটা খুব বলে রাখা জরুরি। আপনি কিন্তু যদি একটু আমাদের এই যে দাঙ্গা ফ্যাসাদ এগুলো যদি একটু ফলো করেন, আমরা যারা একটু কাজ করে যাই, ওখানে কিন্তু অনেক সংকট। আপনার রোহিঙ্গাদের ভেতরে কিন্তু জনসংখ্যা, আপনি ওখানে কোনো জন্ম নিয়ন্ত্রণ কাজ করাতে পারবেন না। এমনকি এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের যে হামলাগুলো হচ্ছে উগ্রপন্থী, সেই হামলার ক্ষেত্রেও কিন্তু তাদেরকে ব্যবহার করা হচ্ছে, যেহেতু তাদের কোনো ট্রেস থাকে না। আপনি কিন্তু লিগ্যালি তার তো কোনো ওইভাবে আপনি ট্রেস করতে পারবেন না। সেই বিষয়ের ক্ষেত্রেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ, আপনি কক্সবাজার ওই এলাকায় গেলে দেখা যায় যে বাংলাদেশিরা সংখ্যালঘু হয়ে গেছে, এই পরিমাণ রোহিঙ্গা। আরেকটা ছোট কথা শুধু একটু বলবো যে আপনি বলতে থাকুন, আমি বরং এটা পোডিয়ামে যাই, বলুন প্লিজ। শুভেন্দু অধিকারী এবং এ নিয়ে যে কথা বলছে, বরঞ্চ আমি মনে করব যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় ব্যাপক স্মার্ট, এটা আমি বলতে চাই। কারণ হচ্ছে এখানে একটা স্ট্যাটাসগত বিষয় আছে। আমি কেন রাজ্য সরকারের সাথে যোগাযোগ করব? আমি যেহেতু রাষ্ট্র, আমি কেন্দ্র সরকারের সাথে কথা বলবো, এবং আমার মনে হয় এটাকে আমাদের সাধুবাদই জানানো উচিত। কারণ রাজ্য সরকার যেভাবে অ্যাক্ট করে সেভাবে তো ওই সরকার করবে না। কারণ আপনি জানেন, আমি একটু মনে করিয়ে দিই, শুভেন্দু অধিকারীর ওই ডায়লগটা আপনি ভুলে যান না কিন্তু, যেটা দিয়ে শুরু করেছিলেন যে যখন শেখ হাসিনা হযরত শাহজালাল এয়ারপোর্টে আসবে তখন নাকি লোকে নিজে গিয়ে উঠে দিয়ে আসবে। হ্যাঁ, এই কথাগুলো ভুলে যান না। তো এখানে হয়তো বা ওটাও একটা কারণ আছে যে আপনি, এবং আমার কাছে এটা সত্যি মনে হয় মমতা ব্যানার্জি থাকাকালীন সময়ে যে এই ধরনের কনফিডেন্সটা ছিল, সেটা কিন্তু সম্ভবত এখন নাই। এবং এটা ভাবার কোনো কারণ নাই। কেন্দ্র সরকারের সবাই, ভারতের মতো একটা বড় জাতিরাষ্ট্রে সবাই কেন্দ্র সরকারের মতো করেই অ্যাক্ট করে, বা রাজ্য সরকার হয়ে অ্যাক্ট করে। সো ইট উইল বি বেটার কন্ট্যাক্ট উইথ হেড টু হেড। জি, আমার হাতে একেবারে সময় নেই, আমি বরং একটু সর্বশেষ আপডেটগুলো অনলাইন থেকে দেখার চেষ্টা করি। প্রথম আলো বলছেন নিচে নামালে সুবিধা হয়, ভালো খারাপ মানে ভালোকে ভালো খারাপকে খারাপ বলার স্বাধীনতা চাইলেন জুলাই যোদ্ধা নাসির। এর আগে দলগুলো নেতাদের সাথে বৈঠকে কি আলোচনা হলো প্রধানমন্ত্রীর সঙ্গে মিত্র দলগুলোর, একটু আগে আমরা শুনছিলাম সাইফুল হক এই জায়গাতেই ছিলেন, সেখানকার বক্তব্যগুলো তিনি বা যেসব মন্তব্য এসেছে সেগুলো তিনি উল্লেখ করছেন। পাশাপাশি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শক্তিগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার বক্তব্যটা আমরা শুনছিলাম। এটাই মোটা দাগে প্রথম আলোর অনলাইনে এখন পর্যন্ত আপডেট আছে। এরপর আমরা একটু বিবিসি বাংলার ক্ষেত্রে দেখি, মাইলস্টোন বিধ্বস্ত বিমানের পাইলটের প্রশিক্ষণের ঘাটতি ও তত্ত্বাবধানের অভাব ছিল, তদন্ত কমিশনের প্রতিবেদন বিবিসি।
একটু যদি সাইদ খানের বিষয়ে মন্তব্য করেন, বিবিসি দেখেছে সেই প্রতিবেদন যেখানে বলা হচ্ছে বিমানের পাইলটের প্রশিক্ষণের ঘাটতি এবং তত্ত্বাবধানের অভাব ছিল মাইলস্টোন ট্র্যাজেডি নিঃসন্দেহে। মাইলস্টোনের সাথে আর একটু যুক্ত করি, এই ঘটনা সত্য, কারণ গণমাধ্যম তো এত বড় দায়িত্বশীল গণমাধ্যম তো আর অপতথ্য ছড়ায়নি। আপনি কিছুদিন আগেও দেখেছেন আমাদের বেশ কয়েকজন পাইলট চাকরি হারিয়েছে, তাদের মিনিমাম প্রশিক্ষণ বা শিক্ষাগত যোগ্যতাও ছিল না। বাংলাদেশে হয়েছে কি, লাস্ট রিজিমে সকল সম্ভাবনার দেশ বাংলাদেশ ছিল, তো আসলে দেখা যায় যে কেরানি কখন পাইলট হয়ে গিয়েছে আমরা এটি শুধু পাইলটের কথা বলছেন কেন, আপনি যেসব প্রশিক্ষণ এবং বিমানগুলোকে ব্যবহার করা হয়, প্রশিক্ষণ যেই বিমানগুলোর কথা বিমানগুলো দিয়ে মানগুলো চিন্তা প্রশিক্ষণ করেন, দেয়া হয়, বিমানগুলো যেগুলো দেওয়া হয় পাইলটের হাতে সেগুলো Right. কি হবে? এগুলো তো ঢাকা শহরের রিক্সার চেয়ে অবস্থা খারাপ, যে যে বিমানগুলো দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এবং আমাদের হ্যাঙ্গারিং সিস্টেম নিয়ে আপনি দেখুন, আজকে আলোচনার সময় নেই। নাই। আমাদের যে এয়ার হ্যাঙ্গারগুলোর অবস্থা দেখেন, আমাদের যে যে মেনটেনেন্স, আমাদের ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি সিস্টেম, বিশেষ করে বিমানের, এটা অ্যাক্সিডেন্ট তো একটি দুর্ঘটনা নিয়ে আমরা আলোচনা করছি, এগুলো যে আমাদের যদি ফ্লাইটে আরো সক্ষমতা থাকতো এই দুর্ঘটনা আরো বাড়তো। জি, আমি অনুষ্ঠান আমাকে শেষ করতে হচ্ছে, আমাকে বারবার বলা হচ্ছে। যাই হোক, মাইলস্টোন তদন্ত প্রতিবেদন নিয়ে নিশ্চয়ই আগামী কয়েকদিন আলোচনার মধ্যে কোনো না কোনো এক ফাঁকে আমরা এটাকে তুলতে পারবো। নিশ্চয়ই এটা আলোচনা করার মতো যথেষ্ট প্রসঙ্গ আছে এবং এলিমেন্টস আছে। যাই হোক, আমাকে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। সাইদ খান এবং অধ্যাপক ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, আপনারা আপনাদের মূল্যবান সময় এবং মন্তব্য দিয়েছিলেন। আর এই ছিল আজকে নির্বাচিত খবরে। কাল আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।